আসসালামু আলাইকুম। তুরস্ক ইস্তাম্বুল থেকে আপনাদের সাথে আছি আমি সরওয়ার আলম। ভারত, পাকিস্তান এবং আফগানিস্তান এই ৩ টি দেশ এই অঞ্চলে গুরুত্বপূর্ণ এবং ঐতিহাসিকভাবে একে অপরের সাথে শত্রুতা, বন্ধুত্ব, শত্রুতা এগুলো নিয়েই আছে। পেছনে কারণ কি? কারণ আসলে অনেক গভীর। বহু বছর আগে থেকে গড়ে দেওয়া কিছু সীমান্ত। আর শুধু সীমান্তই নয়, এর মধ্যে আছে আরো বিভিন্ন ধরনের আন্তর্জাতিক অনেকগুলো বিষয়, আঞ্চলিক অনেকগুলো বিষয়, একে অপরের সাথে বিভিন্ন ধরনের সম্পর্ক, সাপে নেউলে পরিস্থিতি, এই অনেকগুলো বিষয় যখন একত্র হয় তখন আমরা দেখতে পাই যে আসলে এদের মধ্যে যে সম্পর্ক সেটা কখনোই আসলে সুন্দর এবং মসৃণ সম্পর্ক ছিল না। যদি আমরা পাকিস্তান এবং আফগানিস্তানের কথাই বলি। পাকিস্তান-আফগানিস্তান সম্পর্কটা আসলে কেমন? আফগানিস্তানকে বিভিন্ন সময়ে সেই সোভিয়েত আমলে, তারপরে হচ্ছে অ্যা আমেরিকার যুদ্ধের সময় সোভিয়েত ইউনিয়ন যখন আফগানিস্তানে আক্রমণ করে, আমেরিকা যখন আফগানিস্তানে আক্রমণ করে, প্রায় প্রত্যেকটা সময়ই আসলে পাকিস্তান আফগানিস্তানকে বা আফগানিস্তানের যোদ্ধাদেরকে সাহায্য করেছে। আবার একই পাকিস্তান ওই দেশগুলোকেও আফগানিস্তানে আক্রমণের জন্য সাহায্য করেছে। আফগানিস্তানে যারা আমেরিকার বিরুদ্ধে লড়াই করেছে তাদের প্রায় সবাই না হলেও অন্তত তাদের নেতৃত্বের একটা বড় অংশ পাকিস্তানে পড়ালেখা করেছে। পাকিস্তান থেকে সাপোর্ট পেয়েছে, পাকিস্তান থেকে ট্রেনিং পেয়েছে। আবার তাদের বিরুদ্ধে আমেরিকা যখন পুরো ন্যাটো নিয়ে ঝাঁপিয়ে পড়ল তখন পাকিস্তান আমেরিকাকে সব ধরনের সাপোর্ট দিয়েছে। সব ধরনের সুযোগ সুবিধা দিয়েছে। এর বিপরীতে পাকিস্তান আমেরিকার কাছ থেকে প্রায় $৩৫ বিলিয়ন পেয়েছে। তো এই যে বিষয়টা, এই বিষয়গুলো অনেকটা হচ্ছে এরকম যে আ সরল সমীকরণ না। তো সেই সরল সমীকরণ থেকে মানে সেই অসরল বা অনেক কঠিন একটা সমীকরণ থেকে আমরা মনে করেছি বা অনেকেই মনে করেছে যে ২০২১ সালে তারা বেরিয়ে এসেছে। অর্থাৎ যখন আফগানিস্তান থেকে আমেরিকা চলে গেল, আমেরিকার সৈন্যরা চলে গেল, তখন অনেকেরই ধারণা যে অ্যা যেভাবে পাকিস্তানের সাপোর্টে আফগানিস্তান বা আফগানিস্তানের তালেবান শক্তিশালী হয়ে এসেছে এবং তখন পাকিস্তান সরাসরি তাদেরকে সাপোর্ট দেওয়ার ক্ষেত্রে সব ধরনের বক্তব্য দিয়েছে এবং পাকিস্তান মনে করেছে, পাকিস্তান যেটা বলেছে যে আফগানিস্তান থেকে পশ্চিমাদের আমেরিকা এবং ভারতের চলে যাওয়া মানে হচ্ছে আফগানিস্তানের দ্রুত উন্নতি এবং অগ্রগতি এবং সেটার ক্ষেত্রে পাকিস্তান সবকিছু করবে। কিন্তু যে গলার কাটা ব্রিটিশরা রেখে গিয়েছে সেটা হচ্ছে ডুরান্ট লাইন এবং এই ডুরান্ট লাইনের সাথে পাকিস্তান আফগানিস্তানের সম্পর্ক প্রায় ২৬০০ কিলোমিটারের যে সীমান্ত এই ২ দেশের মধ্যে, সেই সীমান্ত আসলে আফগানিস্তান মানে না। আফগানিস্তান মানে না এই কারণে আফগানিস্তান মনে করে যে তার সীমান্ত আসলে পাকিস্তানের মধ্যে আরো অনেকাংশে এবং আ পাকিস্তানের মধ্যে থাকা যেই সমস্ত পশতুনরা আছেন বা খাইবার পাখতুনখোয়া অঞ্চল থেকে শুরু করে অনেকখানি আফগানিস্তান মনে করে যে তার সেটাতে আ অধিকার আছে এবং এটা নিয়ে নতুন করে আলোচনা করা দরকার। আর পাকিস্তান মনে করে যে আফগানিস্তান যত দুর্বল থাকবে, যখনই দুর্বল থাকবে তখনই সে এই জায়গাগুলোতে এই আ সীমান্ত নিয়ে পাকিস্তানের উপরে চাপ সৃষ্টি করতে পারবে না। এজন্য অস্থিতিশীল আফগানিস্তান, এটা আমি ওর আগেও বলেছি, অস্থিতিশীল আফগানিস্তান পাকিস্তানের জন্য ভালো। কিন্তু এখানে বড় একটা কিন্তু নিয়ে এসেছে এবারের এই যে আফগানিস্তানের, এটাকে বলা হয়, অনেকেই বলেন যে তালেবানের ভার্সন 2। এই তালেবানের ২য় ভার্সন এখানে বড় একটা কৌশল নিয়ে এগুচ্ছে। তারা এতদিন পর্যন্ত এটা বুঝতে পেরেছে যে পাকিস্তান আসলে কোনোভাবেই তাদের জন্য একেবারে bosom ফ্রেন্ড হবে না। এখন এই যে bosom ফ্রেন্ড হবে না এবং এটা না হওয়ার পেছনে যে কারণগুলো, অনেকগুলো কারণ আছে। শুধু একটা না, শুধুমাত্র এই যে ডুরান্ড লাইন না। সেখানে অনেকগুলো রাজনৈতিক কারণ আছে, সেখানে অর্থনৈতিক কারণ আছে, সেখানে আরো বিভিন্ন ধরনের কারণ আছে। আবার আফগানিস্তানের তালেবান শক্তিশালী হওয়ার কারণে পাকিস্তানে থাকা যে পাকিস্তান তালেবান বা তেহরিকে তালেবান পাকিস্তান টিটিপি, তারা এখন
এই আফগানিস্তানের তালেবানের ক্ষমতায় যাওয়া, তাদের আদর্শকে পালন করা, লালন করা এবং এটাকে অন্য দেশে ছড়িয়ে দেওয়ার যে মিশন নিয়ে নেমেছে, সেটাতে তারা এখন পাকিস্তানের একটা অঞ্চলকেও তারা এভাবে তালেবান শাসিত অঞ্চলের মতো করতে চায়, যেমন খাইবার পাখতুনখোয়া অথবা আরো অনেকগুলো অঞ্চল। এবং এই ক্ষেত্রে স্বাভাবিকভাবেই তারা আফগানিস্তান থেকে সাপোর্ট পায়। তো এই তালেবান ক্ষমতায় আসার পরে যেটা হয়েছে যে পাকিস্তান তালেবানকে দুর্বল রাখার জন্য, এই আফগানিস্তানকে দুর্বল রাখার জন্য যেরকম বিভিন্নভাবে বিভিন্ন ধরনের পাকিস্তানের সেনাবাহিনী, পাকিস্তানের সরকার সামরিক বাহিনী বিভিন্ন ধরনের কর্মকাণ্ড পরিচালনা করেছে আমেরিকার সাথে, কখনো রাশিয়ার সাথে, সৌদি আরবের সাথে। এবার তালেবানের সাপোর্টে পাকিস্তানের মধ্যে পাকিস্তানকে অস্থিতিশীল করতে আরো বেশি শক্তি খাটাচ্ছে টিটিপি। এখন টিটিপির এই আক্রমণ ঠেকাতে পাকিস্তান নিজের দেশের মধ্যে সামরিক অভিযান বা সেনা অভিযান পরিচালনা করতে ব্যস্ত। একইভাবে বেলুচিস্তানেও পাকিস্তান এই আফগানিস্তানের বিরুদ্ধে দাঁড়ানোর কারণে দেখা গেছে যে বেলুচিস্তানেও পাকিস্তান এখন অনেকটাই ঝামেলার মধ্যে আছে। সেখানে বেলুচ লিবারাল আর্মি সহ আরো যেই সমস্ত সংগঠন পাকিস্তানের বিরুদ্ধে বা তারা স্বাধীনতা চায়, বিচ্ছিন্ন হতে চায়, তারা ব্যাপকভাবে আক্রমণ করছে। এখন এই পরিস্থিতিতে পাকিস্তান মনে করেছিল যে আফগানিস্তানকে আন্তর্জাতিকভাবে কেউ সাপোর্ট দিচ্ছে না, কেউ এখনো পর্যন্ত স্বীকৃতি দিচ্ছে না, দুই একটা দেশ ছাড়া, রাশিয়া, চীন কিছুটা দিচ্ছে। এর বাইরে এই পরিস্থিতিতে সে আফগানিস্তানকে নিজের মতো করে যা ইচ্ছা বলে শোনাতে পারবে বা নিজের মতো করে সে আফগানিস্তানকে কন্ট্রোল করতে পারবে। এবং সেটারই অংশ হিসেবে এই ভঙ্গুর আফগানিস্তান বা অর্থনৈতিক দিক থেকে দুর্বল আফগানিস্তানে সে কি করলো, হঠাৎ করে বললো যে সব আফগান শরণার্থীদের দেশে ফেরত যেতে হবে। এটা শুধুমাত্র পাকিস্তান একাই করেনি, এটা কিন্তু এদিক থেকে ইরানও করেছে। হুটহাট করে বললো যে আফগান শরণার্থীদের দেশে ফেরত যেতে হবে। তো এরকম ভাবে যদি আপনি 1 লাখ, 2 লাখ, 5 লাখ, 10 লাখ শরণার্থীকে হঠাৎ করে দেশে পাঠিয়ে দেন, এটা দেশের অর্থনীতির জন্য, দেশের নিরাপত্তার জন্য একটা বিশাল ধরনের ঝুঁকি। সেখানে আপনাকে যেটা করতে হয় সেটা হচ্ছে ওই দেশের সরকারের সাথে একটা কি বলে ডায়ালগ মেনটেন করে তারপরে সেখানে একটা নিরাপত্তা পরিস্থিতি তৈরি করে সেই শরণার্থীদেরকে একটা সিস্টেমের মধ্য দিয়ে দেশে পাঠালে তারা আস্তে আস্তে সেখানে নিয়ে যেতে সক্ষম হয় এবং সেটা অনেকটাই সুশৃঙ্খল পরিস্থিতিতে হয়। কিন্তু পাকিস্তান এবং ইরান যেটা করেছে আফগানিস্তানের উপরে, সেটা হচ্ছে আফগানিস্তানকে আসলে বিশাল একটা চাপে ফেলার কৌশল। যেহেতু আফগানিস্তানের শিক্ষা, আফগানিস্তানের মানুষদের শরণার্থী হিসেবে থাকা, আফগানিস্তানের অর্থনীতি, ব্যবসা বাণিজ্য, চিকিৎসা সবকিছুতেই আসলে এরা কিন্তু পাকিস্তানকে একটা গুরুত্বপূর্ণ রাষ্ট্র হিসেবে মনে করে। সে কারণে আফগানিস্তানের সাথে পাকিস্তানের সম্পর্ক কখনো পুরোপুরি ছিন্ন হওয়ার মতো নয়, কিন্তু পাকিস্তান এটাকে সঠিকভাবে ইউটিলাইজ করতে পারেনি। পাকিস্তান সেটাকে সেখানে মনে করেছে যে আফগানিস্তান হবে আমার পিছনের বারান্দা বা আমার পিছনের বাগান, আমি যেভাবে বলবো সেভাবে আফগানিস্তান চলবে। যেহেতু আফগানিস্তান আন্তর্জাতিক সাপোর্ট পাচ্ছে না, আর পাকিস্তানের দেখা গেছে যে আরব রাষ্ট্রগুলোর সাথে এখন একটা ঘনিষ্ঠ সম্পর্ক, বিশেষ করে সৌদি আরবের সাথে। কিন্তু আফগানিস্তান এখানে যে কৌশলটা ব্যবহার করেছে সেটা হচ্ছে পাকিস্তানের সবচেয়ে বড় শত্রুর সাথে সে সম্পর্ক গড়েছে। কারণ কি? এর অনেকগুলো কারণ আছে। এর কারণ হচ্ছে আফগানিস্তানকে অস্থিতিশীল করার জন্য পাকিস্তান যেভাবে লেগেছে, আবার যদি উল্টোভাবেও ধরি, পাকিস্তানকে অস্থিতিশীল করার জন্য আফগানিস্তান যেভাবে লেগেছে, সেই ক্ষেত্রে পাকিস্তানের শত্রু হিসেবে ভারত আফগানিস্তানকে এখন অনেক কিছু দিবে। ভারত আফগানিস্তানে এখন অনেক কিছু ছাড় দিবে এবং সেই ছাড় দেওয়ার অংশ হিসেবে আফগানিস্তান আর ভারত এরা বহু মাস ধরে, এবছরের জানুয়ারি থেকে শুরু করে এই অক্টোবর পর্যন্ত অনেক স্টাডি করেছে। তাদের টেকনিক্যাল টিমগুলো কাজ করেছে, তারপরে হচ্ছে কূটনৈতিক টিমগুলো কাজ করেছে, এরপরে রাজনৈতিক টিমগুলো কাজ করেছে। কাজ করে তারা একটা ফ্রেমওয়ার্ক তৈরি করেছে এবং সেখানে এসে তারা যেটা নিয়ে এসেছে সেটা হচ্ছে যে ভারতের সাথে আফগানিস্তান এখন চীনের সাথে আফগানিস্তানের যে সম্পর্ক সেই লেভেল বা তার চেয়ে শক্তিশালী লেভেলের একটা সম্পর্ক গড়তে যাচ্ছে। ভারত আফগানিস্তানের দূতাবাস খুলবে। চিন্তা করতে পারেন 2021 সালে যখন আমেরিকা চলে যায় তখন আমেরিকার পরে সবচেয়ে বড় হুমকিতে ছিল ভারতের দূতাবাস। আমেরিকার পরে সবচেয়ে বেশি পালিয়েছিল
ভারতের দূতাবাস থেকে ভারতীয়রা, ভারতের দূতাবাসে প্রায় ২,০০০ লোক, চিন্তা করতে পারেন ২,০০০ লোক ভারতের দূতাবাসে আফগানিস্তানে। মানে এরা শুধু দূতাবাসের কর্মচারী না, এরা আফগানিস্তানে ভারতের তখন এই তালেবান বিরোধী সরকারের সাথে বিলিয়ন বিলিয়ন ডলারের প্রজেক্ট ছিল, হাইওয়ে প্রজেক্ট, বিদ্যুৎ প্রকল্প প্রজেক্ট, এরকম বহু প্রজেক্ট ছিল। সেই প্রজেক্টগুলো তারা ফেলে রেখে চলে আসতে বাধ্য হয়েছিল। এবং তাদের যে ভয়টা ছিল সেটা হচ্ছে যে এই তালেবান সরকার আমাদের এই প্রকল্পগুলোকে আর আমাদের কাছে দিবে না। কিন্তু এখন কি হলো, এখন এমন একটা লেভেলে আসলো যে তালেবান সরকার বলেছে ভারতের ফেলে রাখা ওই প্রকল্পগুলোকে এখন আবার ভারতের হাতেই দেওয়া হবে এবং ভারতই সেই কাজগুলো করবে। শুধু তাই না, ভারতের দূতাবাস ওপেন করা কাবুলে এবং সেই দূতাবাসের নিরাপত্তা নিশ্চিত করা, সেই দূতাবাস সুষ্ঠুভাবে কাজ করবে সেটার নিরাপত্তা নিশ্চিত করতে আফগানিস্তান এবং ভারত একত্রে কাজ করবে। আফগানিস্তান এবং ভারত নিরাপত্তা নিয়ে, উভয় দেশের নিরাপত্তা নিয়ে এবং একত্রে তারা কিছু সামরিক প্রকল্প বলতে এখানে অস্ত্র তৈরির প্রকল্প না, নিরাপত্তার জন্য দুই দেশ একত্রে কাজ করবে, সামরিক চুক্তি করেছে। তো যখন পাকিস্তান আর ভারত একে অপরের যুদ্ধ করে বিমান নামানো নিয়ে কি বলে পাল্লা দিচ্ছে, সেই সময়ে আফগানিস্তানের মতো একটা দেশ ভারতে গিয়ে ভারতের সাথে সম্পর্ক করা এবং আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর 7 দিন ভারত সফর, 7 দিন। এই ভারত সফরে কিন্তু শুধুমাত্র তিনি ভারতের সরকারের সাথে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে, সামরিক নেতাদের সাথেই বসেননি, তিনি দেওবন্দের আলেমদের সাথেও বসেছেন এবং সেখান থেকে আসলে মূলত ভারত সরকার একটা বড় ধরনের বার্তাও দিচ্ছে যে তোমার সাথে শুধুমাত্র সামরিক সম্পর্ক বা রাজনৈতিক কূটনৈতিক সম্পর্কই না, তুমি যে ধর্মীয় সম্পর্ক গড়তে যাও সেক্ষেত্রেও আমি বাধা দেব না। এবং এই কাজটা করে আফগানিস্তান যে বার্তাটা দিতে চাচ্ছে সেটা হচ্ছে সে এক পাকিস্তানের উপর নির্ভরশীল না, পাকিস্তান যেটা বলবে সেটা সে মানতে বাধ্য হবে না। এবং দেখবেন যে সেই সময়ে আফগানিস্তানের সাথে পাকিস্তানের গত ৩-৪ বছরে বিভিন্ন সময়ান্তে কিন্তু ঝামেলা হয়েছে, হয়নি যে তা না, ছোট ছোট ঝামেলা হয়েছে। কিন্তু পাকিস্তান এই তেহরিকে তালেবানের নেতাকে বা তার মধ্যে আক্রমণ করা আরো বিভিন্ন ধরনের যে সমস্ত সশস্ত্র গোষ্ঠীগুলো আছে তাদের নেতাদেরকে সে আফগানিস্তানে আছে বলে আফগানিস্তানের কাবুলে এবং বিভিন্ন জায়গায় পাকিস্তান যে বিমান হামলা চালিয়েছে, আফগানিস্তান কিন্তু সেটার বিরুদ্ধে এবার তালেবান একেবারে শক্তভাবে নেমেছে এবং পাকিস্তানের এই যে ডুরান্ট লাইন ধরে পাকিস্তানের সীমান্তে সে ব্যাপক আক্রমণ করে তাদের কথা অনুযায়ী 200 পাকিস্তানি সৈন্যকে নিহত করেছে, পাকিস্তানের কথা অনুযায়ী 2 ডজন 3 ডজন, যাই হোক সংখ্যাটা যাই হোক, এটা করেছে এবং অনেকগুলো নিরাপত্তা চৌকি তারা দখল করেছে, মানে ব্যাপকভাবে হামলা হয়েছে। কোন জৌলসে আফগানিস্তান তালেবান এটা করেছে? এখানে তাদের পেছনে একটা বড় একটা সামরিক এবং গোয়েন্দা অথবা সামরিক গোয়েন্দা সাপোর্ট যদি বলি সেটা তার পেয়েছে। আবার পাকিস্তান এটাকে ঠেকানোর জন্য যদি এই জিনিসটা এখানেই থাকে তাহলে এটা পাকিস্তানের জন্য মানে অশনি সংকেত, বড় ধরনের। পাকিস্তান কি করলো, আফগানিস্তানের অনেকগুলো নিরাপত্তা চৌকি ধ্বংস করলো। এখন এই যে ধ্বংসের খেলা, একে অপরের উপর আক্রমণ করা, যেই সীমান্তের কারণে বা যেই সীমান্ত ধরে তারা একে অপরের উপরে নির্ভরশীল, আবার যেই সীমান্তের কারণে প্রায় 100 প্রায় 30 বছর ধরে যে সীমান্ত এই দুই দেশকে ভাগ করে রেখেছে, সেই সীমান্ত ধরে দুই দেশের যে লড়াই, এখন আজকে তারা কাতারে বসবে বলেছে বা আগামীকালকে কাতারে বসবে, কাতারে তারা আলোচনা করবে, একটা মীমাংসায় আসবে, কিন্তু কোনো মীমাংসা হওয়ার সম্ভাবনা নেই এখানে। পাকিস্তান যদি তার এই যে বড় ভাই সুলভ আচরণ এবং আমেরিকার আমেরিকার পুতুল হয়ে কাজ করা বন্ধ না করে তাহলে এখান থেকে উত্তরণের কোনো উপায় নেই। আফগানিস্তান অলরেডি ভারতের সাথে বিশাল চুক্তি করেছে যেটাতে পাকিস্তান অনেক দেরি করে ফেলেছে। হ্যাঁ, পাকিস্তান এটার বিরুদ্ধে কি করেছে, সে সৌদি আরবের সাথে চুক্তি করেছে। এটা আমি এর আগেও বলেছি যে সৌদি আরব সব সময় হচ্ছে তালেবান বিরোধী অবস্থানে থাকে, সব সময়।
পাকিস্তান সৌদি আরবের সাথে চুক্তি করেছে মানে হচ্ছে পাকিস্তান আমেরিকার সাথে চুক্তি করেছে মানে না, আসলে এটা পাকিস্তান আমেরিকার সাথে চুক্তি করেছে। তাই আমেরিকা পাকিস্তান সৌদি আরব মিলে কি করবে? প্রশ্ন হচ্ছে এখানে। বাগরাম ঘাটে আমেরিকা চাচ্ছে, কখন চাচ্ছে? যখন আমেরিকা এবং পাকিস্তান খুব চমৎকার টাইপের দহরম মহরম সম্পর্ক। হঠাৎ করে আফগানিস্তানের কোনো কথা নাই, বলা নাই। আমেরিকার প্রেসিডেন্ট টাস করে উঠে বলল কি যে আমি এই ঘাটিটা চাই। হয়তো ট্রাম্প জানেও না যে ওই ঘাটি কোন জায়গায়, ঘাটি কি অবস্থা। সে বলছে যে এই ঘাটি আমাদের দিতে হবে। কোন শক্তিতে, কোন ইঙ্গিতে তারা হচ্ছে এটা বলতে পারে? এবং সেই ক্ষেত্রে পাকিস্তানকে সাপোর্ট দিবে কে? সাপোর্ট দিবে হচ্ছে সৌদি আরব। অর্থনৈতিক সাপোর্ট, বা যদি এভাবে বলি যে আমেরিকার টাকা সৌদি আরবে আসবে, সৌদি আরবের মধ্যে দিয়ে পাকিস্তানে আসবে, অথবা আমেরিকা পাকিস্তানের কাছ থেকে যে কাজগুলো করিয়ে নেবে সেটার জন্য যে টাকাটা দেওয়া দরকার সেটা সৌদি আরব দিবে। হতে পারে সেটা তালেবানের বিরুদ্ধে আবার নতুন করে লড়াই, কারণ তাহলে আফগানিস্তানে আমেরিকা নাই। আমেরিকা চেয়েছে যে ঠিক আছে আমি থাকবো না, আমি সেখান থেকে সরে যাব, পাকিস্তানের মাধ্যমে আফগানিস্তানকে আবার আমি নিয়ন্ত্রণে রাখবো। কিন্তু সেখান থেকে পাকিস্তান তার ভুল অনেকগুলো পলিসির কারণে এবং চীন রাশিয়া মিলে আফগানিস্তানের সাথে সম্পর্কটা দ্রুত এগিয়ে নেয়ার যে চেষ্টা, সেটার কারণে কি হলো? আমেরিকার আবার হচ্ছে সেই আফগানিস্তান হাতছাড়া হয়ে যায়। শুধু হাতছাড়া হয়ে যায় না, হাতছাড়া হওয়া এক জিনিস, আরেকটা হচ্ছে তার শত্রুদের হাতে পড়ে। এখন প্রশ্ন হচ্ছে আফগানিস্তান কেন এত গুরুত্বপূর্ণ? এটা তো আমেরিকার প্রেসিডেন্ট সরাসরি বলেই দিয়েছে যে আফগানিস্তান থেকে রাশিয়া এবং চীন আমেরিকার জন্য অনেক কাছে। আমেরিকা চীন এবং রাশিয়াকে আরো বিভিন্ন দিক থেকে কাছে। সেই কাছে থাকা এক জিনিস, যেমন ধরুন এখন একটা কথা চলছে যে আমেরিকার এবং কি বলে রাশিয়ার মধ্যে আলাস্কাতে হচ্ছে একটা টানেল হবে। আমেরিকা থেকে, রাশিয়া থেকে গ্যাস যাবে, তেল গ্যাস যাবে আমেরিকাতে, একটা টানেল হবে। সেটা নেওয়ার কথাও চলছে এবং সেটাকে ট্রাম্প এবং রাশিয়া খুব ভালোভাবে দেখছে। কিন্তু সেটার মানে এই নয় যে তাদের মধ্যে শত্রুতা, তারা একে অপরকে কন্ট্রোল করা, একে অপরকে নিয়ন্ত্রণ করা, একে অপরকে নজরদারিতে রাখার থেকে তারা বিরত থাকবে, অথবা তাদের এই যে প্রক্সি যুদ্ধগুলো এগুলো বন্ধ থাকবে। বিষয়টা এরকম না। এখন এই যে পরিস্থিতি, এই পরিস্থিতি থেকে উত্তরণের উপায় কি? এই পরিস্থিতিতে উত্তরণের উপায় হচ্ছে দুটো। একটা হচ্ছে পাকিস্তানকে আমেরিকার প্রক্সি হিসেবে কাজ করা থেকে বিরত থাকতে হবে, ১। ২ হচ্ছে পাকিস্তানের খুব সিরিয়াসলি তালেবানের সাথে বসতে হবে। সেটা তেহরিকে তালেবান এবং নরমাল আফগানিস্তানের তালেবান, তাদের সাথে সিরিয়াসলি বসতে হবে। বসে এই যে উপর থেকে মানে বড় ভাই সুলভ আচরণ, আমি যা বলব তাই শুনতে হবে, এটা বন্ধ করে এই আচরণ ত্যাগ করে তারপরে তালেবানের সাথে আজকে ভারত যে চুক্তি করেছে তার চেয়েও বড় চুক্তি করা দরকার। যে ভাই তোমার সাথে সব ধরনের বাণিজ্য আমি সবচেয়ে বেশি করব। সব ধরনের বাণিজ্য। চিকিৎসা থেকে শুরু করে সবকিছু। নিরাপত্তা নিশ্চিত করা, এবং সেই নিরাপত্তা শুধু একদিক থেকে না ২ দিক থেকে করতে হবে। অর্থাৎ আফগানিস্তানও যেরকম পাকিস্তানের মধ্যে আক্রমণকে বন্ধ করবে, আবার পাকিস্তানও আফগানিস্তানের মধ্যে তার প্রক্সি দিয়ে আক্রমণ বন্ধ করবে। কিন্তু এইখানে এই আবার নতুন করে বড় একটা ঝামেলা হয়ে দাঁড়াবে এই ভারত। কারণ ভারত আফগানিস্তানের সাথে যে চুক্তিটি করেছে, এই চুক্তি দিয়ে সে এক ঢিলে কতগুলো পাখি মেরেছে। আবার আফগানিস্তানও একইভাবে বলা যায়। এক ঢিলে কতগুলো পাখি মেরেছে দেখুন। ভারত এমন একটা সময় এটা করল যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কথায়, কথায় ভারতকে তুচ্ছ-তাচ্ছিল্য করে, মোদিকে হচ্ছে হেয় প্রতিপন্ন করে। ভারতের সাথে কোনো সম্পর্ক না এরকম একটা পরিস্থিতি করে। পাকিস্তানের সাথে তার সম্পর্ক ভালো, পাকিস্তানকে সবকিছু করবে এরকম একটা অবস্থা। এমনকি সৌদি আরবকে দিয়ে পাকিস্তানের সাথে একটা বড় ধরনের সামরিক চুক্তিও করিয়ে নিল সেই সময়। সেই সময় এটা করার মাধ্যমে ভারত কি করলো? ভারত এক হচ্ছে পাকিস্তানের বেলুচিস্তান এবং এই যে আফগানিস্তানের সম্পর্ক রাখার মাধ্যমে এই যে টিটিপি, এদের সাথে একটা সম্পর্ক করলো। এদের সাথে সম্পর্ক ছিল কিনা সেটা তো আগে থেকে জানাই আরকি। কিন্তু সম্পর্কটাকে শক্তিশালী করলো। আরো বেশি সাপোর্ট পাবে। পাকিস্তান আরো বেশি অস্থিতিশীল করতে পারবে, ১। দ্বিতীয় হচ্ছে যেই আফগানিস্তানে বা আফগানিস্তানের সামরিক ঘাঁটি আমেরিকা চাচ্ছে বা আমেরিকা সেখানে নতুন করে আসতে চাচ্ছে, সেখানে অলরেডি আমেরিকার আগে ভারত গিয়ে বসে আছে। কি হবে? আমেরিকা আফগানিস্তানে আবার নতুন করে কিছু করতে হলে ভারতকে সে চাইবে, নিতে হবে তার একটা সময়।
একটা সময় পরে দেখা যাবে যে পাকিস্তানের সাথে পোল্টিবাজি করে আমেরিকা আবার ভারতের সাথে একত্রে। আমেরিকা এর আগে ভারতের সাথে ছিল না? এই যে ২,০০০ মানুষ বললাম যে ভারতের ২,০০০ লোক যখন তালেবানের বিরুদ্ধে আমেরিকা লড়াই করেছে তখন আফগানিস্তানে ছিল কার সাথে ছিল? তো এই পোল্টিবাজি করবে। আমেরিকা কিছুদিন হচ্ছে পাকিস্তানকে টাকা পয়সা দিবে, এটা করবে সেটা করবে। আফগানিস্তানে ঢোকার পরে আফগানিস্তান দেখা যাবে যে ভারতের সাথে তার সম্পর্ক করবে। এর কারণ কি? এর কারণ হচ্ছে ভারতের সাথে ইসরায়েলের যে সম্পর্ক সেটা কিন্তু একটুও কমেনি। আমেরিকার সাথে সম্পর্কে ঝামেলা ছিল কিন্তু ইসরায়েলের সাথে সম্পর্ক কমেনি, আরো বেড়েছে। আর এই আফগানিস্তানে ভারতের ঘাঁটি গাড়া মানে হচ্ছে ইরানের বিরুদ্ধে আফগানিস্তানে ইসরায়েলের একটা শক্তিশালী অবস্থান হবে। সরাসরি ইসরায়েলের হবে না, ভারতের হলে তো মোটামুটি ওই দিক থেকে। সেই কারণে এই আফগানিস্তানে এই পাকিস্তান এখন যতটাই আমেরিকার সাথে থাকুক, এটা একটা সময় আবার টার্ন করে ভারতের দিকে যাবে। অনেক জটিল মনে হয় না বিষয়গুলো? যে এইটার সাথে এটা, এটার সাথে এটা, এটার সাথে এটা। আসলেই জটিল, সিম্পল না। আপনি জাস্ট হচ্ছে একটাকে দোষ দিয়ে দিলেন, পাকিস্তানের এই দোষ, আর হচ্ছে এখানে আফগানিস্তান একেবারে দুধে তুলসী পাতা। আবার হচ্ছে আফগানিস্তানের এই দোষ, পাকিস্তান হচ্ছে দুধে ধোয়া তুলসী পাতা। বিষয়টা সেরকম না। অনেক জটিল হিসাব নিকাশ। তো এই জটিল হিসাব নিকাশে আপনি যখন ভুল চাল দিবেন, একটা ভুল চাল দিলে ওটার পিছনে আরো অনেকগুলো ভুল চাল আসবে, যেটা পাকিস্তান করেছে। এবং পাকিস্তানের সেই ভুল চালের পেছনে কি ছিল? পাকিস্তানের সেই ভুল চালের পেছনে সবচেয়ে বেশি ছিল পাকিস্তানের সেনাবাহিনীর খায়েশ, আর হচ্ছে পাকিস্তানের এই যে করাপ্ট রাজনীতিবিদদের রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা। ইমরান খানকে জেলে ঢুকিয়ে দিতে হবে, তারপরে হচ্ছে যা হয় হোক। এই ইমরান খানকে জেলে ঢুকিয়ে দেওয়ার পরে এই যে লেজিটিমেসি, এটা আমার নিতে হবে, সেটা নেয়ার জন্য আমি সবকিছু ওপেন করে দিলাম। বিষয়টা হচ্ছে ওইখানে। আর তালেবানের ক্ষমতায় আসা, যদি এটাকে বলি অর্গানিক ভাবে, পরিকল্পিতভাবে না হলেও অর্গানিক ভাবে যে সমস্ত সংগঠনগুলো, এটা শুধুমাত্র পাকিস্তানি না, পাকিস্তানের বাইরেও যে সমস্ত সংগঠনগুলো তালেবান স্টাইলের রাষ্ট্র পরিচালনাকে ধারণ করে এবং সেটা বাস্তবায়নের জন্য তারা কি বলে এটাকে মনে প্রাণে বিশ্বাস করে, সেই সমস্ত সংগঠনগুলো কিন্তু ব্যাপক পরিমাণে তাদের কর্মকাণ্ড বাড়িয়েছে। এটা পাকিস্তানের বাইরে বিভিন্ন জায়গায়, যে তালেবানি স্টাইলের একটা রাষ্ট্র হতে হবে এবং সেই রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য তারা তাদের প্রচেষ্টা চালাবে। পাকিস্তানে তাদের অলরেডি মাঠ রেডি, এবং সেই মাঠ রেডি থাকার কারণে তারা সেখানে এই ওপেনলি ডাক দিয়ে হচ্ছে এই লড়াইগুলো চালিয়ে যাচ্ছে। কি? ইসলামী ইমারাত তারা গঠন করবে। তো এজন্য এই যে ঝামেলাটা, এই ঝামেলাটা শুধুমাত্র একদিক দিয়ে না, একদিকের না, দুইও দিকের। এখন এই দুইও দিকের ঝামেলা ঠেকাতে কেউ তো আসছেই না, বরং সবাই এই ঝামেলায় আসলে এই আগুনে ঘি ঢালছে অথবা তেল ঢালছে। যেমন এখান থেকে আমেরিকার সুবিধা। এখন চীন কি করবে? আফগানিস্তান আসলে ভারতের সাথে এই সম্পর্ক গড়ার মাধ্যমে ৪টা দেশের সাথে সে এখন নতুন করে টেবিলে বসার একটা সুযোগ তৈরি করেছে। কিরকম? ভারতের সাথে সম্পর্ক গড়ার মাধ্যমে ইরানের সাথে আফগানিস্তানের সম্পর্ক এখন ইরানের নতুন করে ভাবতে হবে। কারণ হচ্ছে সেখানে যেটা একটু আগে বললাম, যে ইসরায়েলের এখন একটা পা আফগানিস্তানে থাকবে। আবার ইরানের সাথে ভারতের সম্পর্কে যে টানাপোড়েন ছিল, ইরানের পোর্ট ভারত ব্যবহার করতে পারবে না, পোর্টে ব্যাপক বিনিয়োগ করার পরে সেখান থেকে ইরানে ভারতের চলে যাওয়া, এই যে বিষয়টা, সেখানে আবার নতুন করে ইরান ভারত কাছাকাছি আসতে চাইবে। কারণ হচ্ছে শত্রুতা বাড়ালে আফগানিস্তান থেকে ঝামেলা হবে, বন্ধুত্ব বাড়াতে হবে। আবার চীন এককভাবে যে আফগানিস্তানের উপরে, মানে পাকিস্তানের মতো করেই বলা যায়, কারণ পাকিস্তানে চীনের ব্যাপক পরিমাণে বিনিয়োগ আছে, এককভাবে যে আফগানিস্তানের উপরে একটা হাত দিয়ে রেখেছিল যে এখানে অন্য কেউ ঢুকতে পারবে না, সেখান থেকে কিন্তু আফগানিস্তান বেরিয়ে আসছে। এবং এটা আবার একটা ঝামেলার মধ্যেও ফেলবে এই আফগানিস্তান আর ভারতের সম্পর্ক। চীনকে ঝামেলার মধ্যে ফেলবে কোন দিক দিয়ে? যদি এই ভারত আফগানিস্তানকে ব্যবহার করে বেলুচিস্তানে
পাকিস্তান বিরোধী গোষ্ঠীগুলোকে আরো বেশি ইন্ধন দেয় এবং তারা যদি সেখানে আরো বেশি আন্দোলন করে, পাকিস্তানের সেনাবাহিনীর উপরে আক্রমণ করে, আপনারা জানেন গত কিছুদিন আগে পাকিস্তান সেনাবাহিনীর উপরে সবচেয়ে বড় আক্রমণটি করেছিল তারা। সে ধরনের আক্রমণ যদি করে তাহলে এই বেলুচিস্তানের মধ্য দিয়ে চীনের একটা ব্যাপক পরিমাণে বড় একটা উন্নয়ন প্রকল্প আছে। পাকিস্তান চীন উন্নয়ন প্রকল্প। সেই প্রকল্পে বড় ধরনের বাধা আসবে। সেখানে ইতিমধ্যে অনেক চীনের নাগরিকও নিহত হয়েছে, এই প্রকল্পে কাজ করা অনেক নাগরিকও নিহত হয়েছে বেলুচিস্তানের বেলুচ আর্মির আক্রমণে। তো আরেকটা হচ্ছে যুক্তরাষ্ট্র, যে তুমি শুধুমাত্র পাকিস্তানকে নিয়ে এখানে ছড়ি ঘুরাতে আসবা, এতটা সহজ না। এই বার্তাটাও আফগানিস্তান যুক্তরাষ্ট্রকে দিচ্ছে। তো এই যে ব্যাপক একটা সমীকরণ, এই সমীকরণে আরব দেশগুলোর ভূমিকা কি? সৌদি আরব পাকিস্তানের পক্ষে, আফগানিস্তানে যা ইচ্ছা করো আমি পক্ষে আছি, আমেরিকা যেটা বলবে সেটা করো, আমি টাকা দেবো। কাতার বলছে আসো তোমাদেরকে মিলিয়ে দিই। এই মিলানো থাকবে না, এই মিলানো খুব বেশি দিন এইভাবে থাকবে না। এই ডুরান্ট লাইন ধরে এই ঝামেলা চলবেই। যেহেতু পাকিস্তানের এই কি বলে কেপি খাইবার পাখতুনখোয়াতে হচ্ছে টিটিপি অনেক শক্তিশালী এবং সেখানে পশতুনদের বসবাস, এবং তারা পাকিস্তানকে যতটা না কি বলে ওন করে, তার চেয়ে বেশি আফগানিস্তানকে অথবা তালেবানকে ওন করে, যে কারণে এটা থেমে থাকার না, সেখানে চলবে এই আক্রমণগুলো, এই ঝামেলাগুলো। আর এখন যেহেতু আফগানিস্তানের সাথে ভারতের একটা সম্পর্ক হয়েছে, ভারত এই সব জায়গাগুলোতে এখন ইন্ধন যোগাবেই। আবার এটার মাধ্যমে আফগানিস্তান আন্তর্জাতিকভাবে একটা লবি করার সুযোগ পাবে। আন্তর্জাতিক লবি সবচেয়ে শক্তিশালী কার? ভারতের না, ভারতের বন্ধু ইসরায়েলের, আবার ভারতের বন্ধু গ্রিসের। সুতরাং এই দিক দিয়ে আন্তর্জাতিকভাবে একটা লবি করার সুযোগ পাবে আফগানিস্তান। এই হচ্ছে আফগানিস্তান পাকিস্তানের যে সমস্যাগুলো, এটাকে শুধুমাত্র রাজনৈতিক দিক থেকে, শুধুমাত্র অর্থনৈতিক দিক থেকে, শুধুমাত্র ভারত পাকিস্তান বন্ধুত্ব শত্রুতার দিক থেকে না দেখে আমার মনে হয় এটাকে আরেকটু বেশি আন্তর্জাতিকভাবে দেখা দরকার, কারণ এইখানে অনেক আন্তর্জাতিক খেলোয়াড় আরো আবির্ভূত হবে ভবিষ্যতে। এ পর্যন্ত বলার পর ২-৪টা ছোট ছোট আন্তর্জাতিক খবর বলে এখন আজকের লাইভ শেষ করব। তার মধ্যে একটা হচ্ছে ইসরায়েলের প্রধানমন্ত্রী আইসিসিতে আবেদন করেছিল যে আইসিসি তার উপরে যে নিষেধাজ্ঞাটা দিয়েছে, তার উপরে যে গ্রেফতারি পরোয়ানা দিয়েছে, সেটা যেন আইসিসি বাতিল করে। সেটা আইসিসি বাতিল করেনি। আইসিসি ইসরায়েলের এই আবেদনকে নাকচ করে দিয়েছে। এটা হলো একটা। দ্বিতীয় আরেকটা হচ্ছে ব্লুমবার্গ খবর করেছে যে তুরস্ক সিরিয়ার সেনাবাহিনীকে বিভিন্ন ধরনের সমরাস্ত্র দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তার মধ্যে হচ্ছে সাজোয়াজান ড্রোন, অস্ত্রবাহী এবং অস্ত্রহীন ড্রোন, এরপরে কামানের গোলা বারুদ, মিসাইল, এয়ার ডিফেন্স সিস্টেম, এই বিভিন্ন ধরনের জিনিসগুলো দিবে সিরিয়াকে তুরস্কের সেনাবাহিনী। এই খবর এসেছে ব্লুমবার্গে। আরেকটা খবর হচ্ছে সেটা ফাইন্যান্সিয়াল টাইমস করেছে এবং আরো অনেকগুলো সংগঠন, আরো অনেকগুলো পত্রপত্রিকাও করেছে। সেটা হচ্ছে যে ইসরায়েলের উপরে এই যে চাপ দেওয়ার ক্ষেত্রে, ইসরায়েলকে হামাসের সাথে চুক্তি করানোর ক্ষেত্রে আমেরিকার প্রেসিডেন্ট বিশাল চাপ দিয়েছে ইসরায়েলকে। কারণ হচ্ছে আমেরিকার প্রেসিডেন্টের যে জামাই জারেদ কুশনার, সে বলেছে যে ডোনাল্ড ট্রাম্প একটা সময় এসে সে এটা ফিল করেছে যে আসলে আমি ইসরায়েলকে চালাই না, ইসরায়েল আমাকে চালায়, এরকম একটা ব্যাপার। মানে ইসরায়েল যা বলবে সেটাই আমার শুনতে হবে, ইসরায়েল আমার কথা শোনে না। কাতারের উপরে সে আক্রমণ করতে নিষেধ করেছে, কিন্তু সে করেছে কারণ ওখানে কাতারের সাথে আমার ব্যাপক পরিমাণে একটা অর্থনৈতিক যোগাযোগ আছে, অর্থনৈতিক সম্পর্ক আছে, সেটা আমি কোনোভাবেই ধ্বংস হতে দিতে চাই না। কিন্তু ইসরায়েল কথা শোনে না, যে কারণে ইসরায়েলের উপরে সে চাপ দিয়েছে যে তোমার এই চুক্তি মানতেই হবে। এরকম একটা কথা সামনে নিয়ে আসা হচ্ছে আমেরিকান পত্রপত্রিকা থেকে। এবং আরেকটা খবর হচ্ছে যে
ট্রাম্প বলেছে যে পুতিনের সাথে সে অস্ট্রিয়াতে আগামী ২ সপ্তাহের মধ্যে পুতিনের সাথে সে হাঙ্গেরিতে আগামী ২ সপ্তাহের মধ্যে দেখা করতে পারে। এটা আসলে ইউরোপের উপর একটা বোমা হিসাবে, বোমার মতো আ আঘাত এনেছে যে হাঙ্গেরি হচ্ছে ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশ। ইউরোপীয় ইউনিয়ন পুতিনকে সন্ত্রাসী হিসেবে দেখছে, পুতিনকে গ্রেফতারি পরোয়ানা দিয়ে রাখা হয়েছে। এমনকি ইউরোপীয় ইউনিয়নের আকাশসীমাও পুতিনের জন্য নিষেধ, মানে বন্ধ করে দেওয়া হয়েছে। পুতিনের জন্য না, শুধুমাত্র রাশিয়ার জন্য। সেখানে পুতিন যদি ট্রাম্পের সাথে দেখা করতে হাঙ্গেরি যায়, কি করবে ইউরোপীয় ইউনিয়ন? অর্থাৎ ইউরোপীয় ইউনিয়নের এই যে নিষেধাজ্ঞা, এই সবকিছু সে তখন পুতিন ভেদ করবে কার মাধ্যমে? ট্রাম্পকে ইউজ করে। এরকম একটা খবর আছে। যদিও এ ব্যাপারে এখনো পর্যন্ত নিশ্চিত হয়নি যে আসলে বৈঠকটা কবে হবে। যেহেতু ট্রাম্প বলেছে সেহেতু এই বৈঠক হওয়ার সম্ভাবনা আছে। এখন প্রশ্ন জাগছে যে তাহলে এখানে দুটো বিষয়, একটা হচ্ছে পুতিন কিভাবে যাবে হাঙ্গেরিতে? কোন দেশ হয়ে? যেমন পোল্যান্ডের উপর দিয়ে সে যেতে পারবে না। তারপর হচ্ছে বুলগেরিয়ার উপর দিয়ে সে যেতে পারবে না। স্লোভাকিয়ার উপর দিয়ে সে যেতে পারবে না। তাহলে তার হাঙ্গেরি যেতে হবে কোন দেশ দিয়ে? তার হাঙ্গেরি যেতে হবে ৫,০০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে, অর্থাৎ ইসের থেকে কি বলে? রাশিয়া থেকে তুরস্ক হয়ে ভূমধ্যসাগরের মধ্য দিয়ে তারপরে আলবেনিয়ার উপর দিয়ে, অর্থাৎ আলবেনিয়া এবং বসনিয়া, এই যে কসোভো, হার্জেগোভিনা, কি বলে কসোভো, এই দেশগুলোর উপর দিয়ে সার্বিয়ার উপর দিয়ে তার হচ্ছে হাঙ্গেরিতে যেতে হবে। এরকম একটা ব্যাপার। আবার সেখানে এই যে পুতিন ট্রাম্প টানেল, যেটাকে বলা হচ্ছে যে ইসের ভিতর দিয়ে যাবে একটা টানেল, কি বলে? আলাস্কাতে যাবে। আলাস্কা আর হচ্ছে ইসের মধ্যে, এই রাশিয়ার একেবারে পূর্ব অঞ্চলীয় যে সীমান্ত, সেটার মধ্যে খুব বেশি দূরত্ব না, ৮০ কিলোমিটারের মতো একটা জায়গা। সেখানে টানেল করার কথা চিন্তা করা হচ্ছে। সেটাও হয়তো এখানে আলোচনায় আসবে, হয়তোবা। আর এটা অবশ্য পুতিনকে, এই ট্রাম্পকে জিজ্ঞেস করা হয়েছিল যে এই যে আলাস্কার সাথে রাশিয়ার একটা টানেল করার চিন্তাভাবনা চলছে, সে ব্যাপারে আপনার মন্তব্য কি? ঠিক এমন একটা সময় সেই প্রশ্নটা তাকে করা হয়েছে ট্রাম্পকে, যখন ট্রাম্প জেলেনস্কির সাথে বৈঠক করতেছিলেন হোয়াইট হাউসে। ঠিক সেই সময় তাকে প্রশ্নটা করা হয়েছে। তখন তিনি জেলেনস্কি বললেন, এই জেলেনস্কি কি বলো এই টানেল সম্পর্কে? জেলেনস্কি বলছে, আমি এতে খুশি না। ট্রাম্প বলে, সে তো খুশি হবেই না। তারপরে দেখা যাক, এটা তো একটা ভালো প্রস্তাব তার কাছে, মানে ট্রাম্প এবার বলছে যে এটা একটা ভালো প্রস্তাব। আমি তো জানি না যে আসলে প্রস্তাবটা কখন আসছে, কিন্তু ভালো প্রস্তাব। এর মধ্যে আরেকটা খবর হচ্ছে, জার্মানি, ফ্রান্স, স্পেন এবং ইটালি, এই ৪টা দেশ একত্রে ৭ বিলিয়ন ইউরো খরচ করে ইউরোড্রোন নামে একটা প্রজেক্ট নিয়ে এসেছিল। ইউরোড্রোন প্রজেক্ট হচ্ছে যে এত দেশ এত ধরনের ড্রোন তৈরি করতেছে, তাহলে ইউরোপ এখানে আরো বেশি এই আকাশযান তৈরির ক্ষেত্রে একত্রে কাজ করবে এবং লেটেস্ট টেকনোলজি ব্যবহার করবে। এখানে ফ্রান্স বলছে যে না, আমি এই প্রকল্প থেকে বেরিয়ে আসছি, এই প্রকল্পে আমি থাকবো না। এই প্রকল্পে ফ্রান্সের না থাকা মানে হচ্ছে এখান থেকে বড় একটা এই প্রকল্পে ধাক্কা খাওয়া। আবার একইভাবে তুরস্কের কাছে ইউরোফাইটার বিক্রির ক্ষেত্রে জার্মানি সবুজ সংকেত দেখিয়েছে। শুধু সবুজ সংকেতই না, জার্মানি এখানে ইউরোপীয় ইউনিয়নের মধ্য থেকে যেন আর কোনো বাধা না আসে, সেটার জন্য গ্রিসকে ব্যাপক পরিমাণে চাপ দিচ্ছে তুরস্কের কাছে কমপক্ষে ২৬টি ইউরোফাইটার বিক্রির ক্ষেত্রে। এটা নিয়েও যথেষ্ট ইদানিং আলোচনা চলছে। জার্মানির পররাষ্ট্রমন্ত্রী সরাসরি বলছে যে তুরস্ককে আমরা এটা দেব ন্যাটোর নিরাপত্তার জন্য। তবে এখানে একটা কলকাঠি, মানে এখানে একটা কি বলে, এখানে একটা কি রকম বলবো, মানে প্যাচ আছে আর কি। প্যাচটা হচ্ছে এরকম যে জার্মানি বলছে যে তুরস্ককে এটা দেওয়া হবে ন্যাটোর নিরাপত্তা রক্ষার জন্য, ন্যাটো মিশনে ব্যবহার করার জন্য, অর্থাৎ তুরস্ক নিজের স্বার্থে এটাকে ব্যবহার করতে পারবে না, এই যুদ্ধ বিমানগুলোকে। এরকম একটা কথা তার মুখ থেকে বেরিয়েছে। আমি জানি না শর্তে কি কি থাকে, তিনি মিডিয়াতে এটা বলেছেন যে ন্যাটোর নিরাপত্তার জন্য ব্যবহার করা হবে। তো ন্যাটোর নিরাপত্তা মানে কি? ন্যাটোর নিরাপত্তা মানে তুরস্কের নিরাপত্তা। কিন্তু ন্যাটোর স্বার্থ বা ন্যাটোর নিরাপত্তা আরেকটা কথা আসে, সেটা হচ্ছে যে তুরস্ক এইটাকে গ্রিসের বিরুদ্ধে ব্যবহার করতে পারবে না। এটা হয়তো গ্রিসকে ইয়া করার জন্য বলতে পারে, তুরস্কের দরকার এই যুদ্ধ বিমান। এজন্য তুরস্ক কয়েকটা বিষয়ে আগাচ্ছে। এক হচ্ছে ইউরোফাইটার কেনার ক্ষেত্রে আগাচ্ছে, আবার হচ্ছে আমেরিকার থেকে কি বলে F-16 কেনার ক্ষেত্রে, 40টা F-16 কেনার ক্ষেত্রে নিজের হাতে যে F-16 গুলো আছে সেগুলো মডার্নাইজেশন, অর্থাৎ অন্তত 2040 সাল পর্যন্ত তার এই ধরনের যুদ্ধ বিমানগুলো দরকার। তারপরে তার নিজের কানফাইটার তার পুরোপুরি সার্ভিসে আসবে আশা করছে। এদিকে গাজায় যে যুদ্ধবিরতি চলছে ইসরায়েলের সাথে, সেই যুদ্ধবিরতিটা আসলে ভঙ্গুর একটা যুদ্ধবিরতি। ইসরায়েল যুদ্ধবিরতি মানছে না। এর আগেও জানি আমরা যে ইসরায়েল যুদ্ধবিরতি মানবে না। ইসরায়েল বিভিন্নভাবে গাজায় আক্রমণ করবে। যুদ্ধ চলাকালীনও যেভাবে আক্রমণ করছে, যুদ্ধবিরতি চলাকালীন সময় বিভিন্ন অজুহাতে সে আক্রমণ করছে। সে একটা হলুদ লাইনের কথা বলছে যে এই হলুদ লাইনে আমি পিছনে চলে যাচ্ছি। এখন সে ওই লাইনের অপর পক্ষে থাকা ফিলিস্তিনিদেরকে গুলি করে হত্যা করছে। কি বলছে? তারা লাইন ভেদ করার চেষ্টা করছে।
প্রমাণ কি? প্রমাণ তো কারো কাছে নাই। এটা মানে কে এটা দেখাশোনা করবে? নিরাপত্তা বাহিনী, আন্তর্জাতিক সংস্থা, আন্তর্জাতিক পিসকিপিং মিশন বা আন্তর্জাতিক টাস্ক ফোর্স এরকম কিছু এখনো পর্যন্ত হয়নি। যে কারণে সে এই গাজায় মানুষ মারার যে তার ইয়াগুলো কি বলে? তার যে প্রকল্প বা তার যে চেষ্টা, তার যে কাজ সেটা সে কিন্তু কন্টিনিউ করেই যাচ্ছে। আবার রাফা বর্ডার থেকে সে যে পরিমাণে দৈনিক ত্রাণ ঢুকতে দেওয়ার কথা, একদিনে ৬০০ ট্রাক ঢুকতে দেওয়ার কথা। এই যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে আজ পর্যন্ত টোটাল ৬০০ র বেশি ৭০০ র কাছাকাছি ট্রাক ঢুকেছে। আবার আজকে বন্ধ করে দিয়েছে বর্ডার ক্রসিং। বলছে যে আগামী সোমবার ওপেন হবে। তো এই যে জিনিসগুলো, এই জিনিসগুলো চলবে এবং গাজা ভূখণ্ডে আসলে ওই যে এলাকাতে ফিলিস্তিনিদেরকে মোটামুটি আটকে রাখা হয়েছে, ওই এলাকায় ওই যে শান্তির কথা বলি না, ট্রাম্পের শান্তি, এই শান্তি খুব শীঘ্রই আসার সম্ভাবনা নেই। সেখানে যুদ্ধ চলবে। এটা আ যাই হোক সৌদি আরব সফরে ছিলাম সেটা নিয়ে হয়তো কোনো একদিন আলাপ করব। আজ তাহলে এখানেই রাখছি।